ফ্রান্স জাতীয় দলের জন্য জিদান কতটা গুরুত্বপূর্ণ কোচ হতে পারেন এই ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য আমার খুব কাছের ফ্যান বলবো, বড় ছোট ভাই বলবো, যাই বলি, সে আমাকে মেসেজ করছে যে ভাইয়া এইটার একটা ভিডিও করেন। আমি জানি এই ভিডিওটা মানুষের খুব বেশি আগ্রহ দেবে না, কারণ ফ্রান্স জাতীয় দলের কোচ জিদান হয়েছে, অনেক আগে হয়ে গেছে, কি করতে পারে না পারে এই ব্যাপার নিয়ে মানুষের যে আগ্রহ ছিল মোটামুটি ওইটা মিটে গেছে, তারপরে অতটা আগ্রহ নাই। কিন্তু আমি আজকে যে ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের আগ্রহ জন্মাতে পারে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে জিনেদিন জিদানের কোচিং ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ না। শুধু রিয়াল মাদ্রিদে কোচিং করাইছে, রিয়াল মাদ্রিদ অনেক সাফল্য পাইছে, এটা দিয়েই ফ্রান্স জাতীয় দলে অনেক সাফল্য পাবে, ব্যাপারটা একদমই এমন না। কেন ব্যাপারটা এরকম না? কারণটা হলো জিনেদিন জিদান প্রথমে তিনি রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর হন, তারপরে তিনি হচ্ছে রিয়াল মাদ্রিদের বি টিম যেটা কাস্তিয়ার তিনি হচ্ছে কোচ হন। তারপরে আপৎকালীন সময় জিনেদিন জিদান হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ হন। অবশ্যই তিনি এর মধ্যে কার্লো আনচেলত্তির সহকারী কোচের ভূমিকা ছিলেন। তিনি যখন 2016-তে দায়িত্ব নেন, 2016 থেকে পরপর সে 3টা ইউসিএল জিতাইছে, 2টা লা লিগা জিতেছে, সুপার কাপ জিতেছে, সুপার স্পানা জিতাইছে, অনেক কিছু জিতাইছে। কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন ওই টিমটা কি ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, টনি ক্রুজ, বেনজেমা, এই টাইপের দল ছিল। সো ওই দলকে চাইলেই আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট আনাইতে পারেন। এখন বলতে পারেন যে তাহলে 2020-21 এসে তো উনি ভরাডুবি খাইছে, লা লিগাতেও কিছু জিততে পারে নাই, ইউসিএলে কিছু জিততে পারে নাই। এবং সেটাই হচ্ছে মূল কথা। দীর্ঘমেয়াদে জিদান কতটুকু ভালো হবে এটাই হচ্ছে মূল কথা। স্বল্প মেয়াদের জন্য জিদান হয়তো ভালো হইতে পারে, রিয়াল মাদ্রিদে হয়েছে, কিন্তু ফ্রান্সের দেশমের উত্তরসূরি হিসাবে দেশম যে এই জিনিসটা রেখে গেলেন, যে লিগেসিটা রেখে গেলেন, পরপর 2বার ফাইনাল, 3বার ফাইনাল, তারপর হচ্ছে যে চ্যাম্পিয়নশিপ, এগুলো রেখে গেলেন বিশ্বকাপে, এগুলোতে সে কতটুকু পারবেন? এখানে আমার মনে হয় জিদানের মানসিক দৃঢ়তা একটু বেশি, কারণ সে অনেক ক্লাবের প্রস্তাব ফিরাই দিয়েছে শুধুমাত্র ফ্রান্স জাতীয় দলের কোচ হবে দেখা। তার মানে নিশ্চয় তার কোনো প্ল্যান আছে, অবশ্যই বলতে হবে আই হ্যাভ প্ল্যান। ওই আই হ্যাভ এ প্ল্যানের মাঝখানে যেটা আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে বড় বড় স্টারদেরকে ড্রেসিং রুম মেনটেন করে এবং খুব কম কথায়, বেশি চিল্লায় না, বেশি মোটিভেশনাল প্রভাব পড়ে না, কম কথায় সেটা সে মেনটেন করতে পারে। নাহলে ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুজদের মতো খেলোয়াড়দেরকে সে একই ড্রেসিং রুমে মেনটেন করছে, দিস ইজ টাফ। তারপরে তার সবচেয়ে আমার যেটা ভালো লাগে সে হচ্ছে যে সাবস্টিটিউটগুলো দুর্দান্ত করতে পারে, রাইট টাইমে রাইট সাবস্টিটিউট। এত দুর্দান্ত সাবস্টিটিউশন আমার মনে হয় কোনো কোচ করতে পারে না, আমি অন্তত আমার চোখে দেখি নাই। রিয়াল মাদ্রিদে রাইট টাইমে রাইট সাবস্টিটিউটগুলো করতে পারে এবং ফ্রান্স জাতীয় দলে হয়তো সেই জিনিসটার প্রভাব আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে সে মিড ব্লকে বল দখল রাখবে, দ্রুত ট্রানজিশন করবে, কাউন্টার অ্যাটাক করবে, তারপরে উইংকে ইউজ করবে, ফুলব্যাককে প্রচুর স্পেস দিবে। এগুলো হচ্ছে একদম তথাকথিত তার চিরচেনা কৌশল। এই কৌশলের বাইরে নতুন কি কৌশল আনতে পারে সেই ব্যাপারটাও কিন্তু ভাবনার আছে। কারণ ফ্রান্স জাতীয় দলকে মোটামুটি সবাই কিন্তু পড়া শেষ। কিলিয়ান এমবাপ্পেকেও কিন্তু পকেটবন্দি করার বুদ্ধি শেষ। অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে করা যাবে আবার? কিলিয়ান এমবাপ্পের শেষটা দেখে ফেললাম না, কিলিয়ান এমবাপ্পে আবার শুরু করবে, সেটা কিন্তু জিদানের উপর নির্ভর করতেছে। ফ্রান্স জাতীয় দলে সে কী করতে পারবে, কিলিয়ান এমবাপ্পেকে কতটা ফ্রি রাখতে পারবে, উইং দিয়ে কতটা বেশি ডেভাস্টেটিং আক্রমণ সাজাতে পারবে, উইংয়ের ব্যবহারে কিলিয়ান এমবাপ্পে কতটা ঝুঁকিমুক্তভাবে খেলতে পারবে, এই ব্যাপারগুলো জিনেদিন জিদানের মাথায় থাকার ব্যাপার হবে হয়তো সামনে। একটা মজা জিনিস দেখেন, ফ্রান্স ভার্সেস আলজেরিয়ার ম্যাচ, জিনেদিন জিদান খেলতেছে তার ছেলের বিপক্ষে, ছেলে গোলকিপার আর ছেলে বাপ হচ্ছে বিপক্ষ দলের কোচ। ব্যাপারটা মজার না? জিনেদিন জিদানও আলজেরিয়ার খেলার কথা ছিল, কিন্তু পর থেকে ফ্রান্সকে বেছে নিয়েছেন, কিন্তু তার ছেলে আলজেরিয়াকে বেছে নিয়েছেন, কারণ সেটা তার হচ্ছে যে অরিজিন। সো এই অরিজিনের কথা যখন আসে তখন কিন্তু বাংলাদেশের আরেক নাক ছিটকান, কিন্তু পৃথিবীর সব দেশ অরিজিনকে মেনে নিচ্ছে এবং অরিজিনকে ভর করেই এগিয়ে যাচ্ছে, সেটা আমরা মানতে পারতেছি না। এটা নিয়ে অনেক কথা বলছি, আরও কথা বলবো ইনশাল্লাহ। তো এই জিনেদিন জিদানের কৌশল আমার কাছে মনে হয় যে ফ্রান্স জাতীয় দলের জন্য খুব বেশি প্রসপেক্টিভ হবে না। এটা বলার পর অনেকে আমাকে গালি দিয়ে রেখে দিচ্ছেন, দেন সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় দেশমের উত্তরসূরি হিসেবে জিদান তার রেজাল্ট খুব বেশি ভালো আনতে পারবেন না, দীর্ঘমেয়াদী প্রজেক্ট অ্যাটলিস্ট পারবেনই না। প্রথম 1 মাস 2 মাস 6 মাস 1 বছর হয়তো ভালো কিছু দেখাতে পারে, কিন্তু পরবর্তীতে গিয়ে সে খেয়ে ফেলবে। সে লা লিগাতে কিন্তু রীতিমতো নাকানি চোবানি খেয়েছিল লাস্টের দিকে, খায়া পরে কিন্তু নিজেরই যাই দিয়েছে। তার মানে কি, সে কোচিংটাকে পুরোপুরি শিখে আসতে পারে নাই, পুরোপুরি করে আসতে পারে নাই।
ভালো দল পাইছে তো ভালো রেজাল্ট আনাইছে, কিন্তু তিনি যদি এর মাঝখানে আরো বড় বড় দলগুলোকে কোচিং করাইতেন, তারপর যদি ফ্রান্স জাতীয় দলের দায়িত্বটা নিতেন, আমার মনে হয় সেটা বেটার হইতো। সেই জিনিসটা তিনি করেন নাই। তিনি বসেইছিলেন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জন্য। এখন 1998 সালের বিশ্বকাপ জয়ী কোচ, 2002-এর ইউরো জয়ী কোচ, ইউরো জয়ী খেলোয়াড়, তাকে তো কোচ বানানোর জন্য ফ্রান্স চেষ্টা করবেই, স্বাভাবিক, করছে, ঠিক আছে। কিন্তু তার কোচিং ক্যারিয়ারটা আমার কাছে মনে হয় অতটা সমৃদ্ধ নয় এখনো, যতটা সমৃদ্ধ হওয়া উচিত ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার আগে। এখন আপনি বলতে পারেন দেশমের কোচিং ক্যারিয়ার তো সমৃদ্ধ না, সমৃদ্ধ না, এটা ঠিক। কিন্তু ফ্রান্স যে দলের এখন তরুণ প্রতিভাগুলো তৈরি হচ্ছে, এদেরকে গ্রোন আপ করানো, বেড়ে ওঠানো এবং ক্লিন অ্যান্ড বেবি মোটামুটি সিঙ্গার, তার সাথে তাদের সিঙ্ক আপ করা, এটাই হচ্ছে যেটাতে জিদানের মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা সে কীভাবে পার করে এটা দেখার বিষয়। 2030-এ কি আমরা ফ্রান্সকে বিশ্বকাপে দেখতে পারবো? জিনেদিন জিদান কি ফাইনালে ডাকআউটে বসতে পারবেন? অন্যদিকে যদি জার্মানি ফাইনালে বসে, মানে ধরেন ক্লপের সাথে জিনেদিন জিদানের ব্যাটেলটাকে দেখতে পাবো, কিংবা আনচেলত্তির সাথে ব্যাটেলটা দেখতে পারবো? মজার ব্যাপার হচ্ছে ক্লাব ছেড়ে এখন সব ইন্টারন্যাশনাল সব ভালো ভালো বাঘা বাঘা নাম চলে আসছে। যদি পেপ গার্ডিওলা ইতালির হয়ে কথা ছিল, কিন্তু শেষমেশ হয় নাই। পেপ গার্ডিওলাকে যদি ধরে নিই, অন্য কোনো বড় দলের কোচ হয়ে চলে আসলো, তাহলে তাহলে সেটাও তো একটা দুর্দান্ত ব্যাপার হতে পারে। যাই হোক, বিশ্বকাপ এখন আর বিশ্বকাপ নেই, বিশ্বকাপ এখন অনেক কিছু। তো জিনেদিন জিদানের ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আরও অনেক কথা হবে, কিন্তু সামগ্রিকভাবে যদি আজকে আমি ভিডিওটা বলতে চাই, জিনেদিন জিদানের এই আশাটাকে আমার কাছে মনে হয়েছে যে খুবই চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জটা সে কতটুকু নিতে পারবে এটা নিয়ে আমার সংশয় আছে। আপনাদের কি সংশয় আছে কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।